এত কষ্ট, এত প্রাণহানি, এতগুলো লাশের উপর, এতগুলো রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণটা শোধ করতে হবে সামনে এগিয়ে যেয়ে, শুধু দড়ি ধরে পিছনে টানলে হবে না, আমাদের সামনে এগিয়ে যেয়ে কাজটা করতে হবে। কতগুলো বিষয়ে আমরা বিভক্ত থাকবো না, যেগুলো আমাদের জাতীয় স্বার্থের বিষয়। আজকে মূলত বন্যার বিষয়ে এসেছিলাম। আমি যেটুকু দেখে গেলাম তাতে আমার মনে হলো যে এই মুহূর্তে আশঙ্কার তেমন কিছু হয়তো বা আর নাই এই মুহূর্তে, কিন্তু আগামী সেপ্টেম্বরেও যদি হঠাৎ করে অতিবৃষ্টি হয়, আবারও যদি বাঁধ খুলে যায়, তাহলে আবারও যে এইভাবে নির্মাণ করা হয়েছে এই নির্মাণটা হয়তো আগামীবার আর আপনাকে আটকাতে পারবে না, হয়তো এই সেপ্টেম্বরেই আর আটকাতে পারবে না। সেখানে গিয়ে আমি কথা বলবো, আমি উজান থেকে পানি ছেড়ে দেওয়া এটা নিয়ে যেমন কথা বলবো, আমার দেশের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও আমাকে কথা বলতে হবে। আমরা জানি যে নদী রক্ষা কমিশন 66,000 দখলদার চিহ্নিত করেছে। আমি আজকে শুনলাম যে সেটা নিয়ে আমি আদালতে গেছি, আদালত বলছে বিভাগ ওয়াইজ তোমরা কর্ম পরিকল্পনা করে জমা দাও, কবে থেকে তোমরা দখল উচ্ছেদ করবে। তারপরে আমাদের থেকে আবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কেউ তো ব্যবস্থা নেয়। নদীগুলোর দখল উদ্ধারে, দখল উচ্ছেদে আমাদেরকে অবশ্যই দেরি না করে ব্যবস্থা নিতে হবে, কারণ পানি যদি কেউ পাঠিয়ে দেয়, সেই পানি আমি জানি সাগরে ঠেলে পাঠাইতে পারি, আমার তো সেই রাস্তাটা খোলা রাখতে হবে। আর যারা নদী দখল করে, যদি ভূমিহীন হতো এক কথা ছিল, তারা তো ভূমিহীন না, তারা তো শক্তিশালী অংশ পায়। এই বিপদগুলো মাথায় রেখে স্বল্প মেয়াদে স্বল্প মূল্যে কি করণীয় এবং জনগণকে সে কেমন করে সবসময় সম্পৃক্ত রাখবে, এবং জনগণকে সে ডাকলে যেমন আসে, জনগণ ডাকলেও তাকে যাইতে হবে। জনগণ ডাকলে যদি আপনি কর্মকর্তা হয়ে যান তাহলে তো মুশকিল, আপনি কিন্তু সরকারি কর্মকর্তা না। আপনি আমাকে একটা দলিল দেখাবেন, একটা শব্দ দেখাবেন সংবিধানে যেখানে বলা আছে গভর্নমেন্ট সার্ভেন্ট, বলা নাই, বলা আছে পাবলিক সার্ভেন্ট। তো সেই বাংলাদেশের দিকেই তো যাত্রার কথা শুরু করছে। জনগণ ডাকলেও যেন আপনি যান। জনগণ যে খুব বেশি চায় আমাদের দেশে তা না, হ্যাঁ, সে চায় আমি তার ভাঙা বাঁধটা দেখে আসি, ওইটুকুন আমি কেন যেতে পারবো না? আমার না হয় 1 কিলোমিটারই হাঁটতে হলো, 1 কিলোমিটার হাঁটতে না পারলে তো আমি সক্ষমতাই নেই কাজ করার, আমাকে তো হাঁটতে হবে। হ্যাঁ, আপনারা জনগণের সাথে সংযোগটা সরিয়ে ফেলবেন। সুতাং নদী নিয়ে একটা কমিটি হয়েছে, হাইকোর্টে আমরাই গেছিলাম। হাইকোর্ট একটা সরকারি বেসরকারি মিলে একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটির দ্বিতীয় কি 2 কি 3টা মিটিং হয়েছে গত 3 বছরে। হ্যাঁ, কথা ছিল ওই কমিটি ওই ইন্ডাস্ট্রিগুলো যেন 24 ঘন্টা বর্জ্য শোধনাগার চালায় সেটা নিশ্চিত করবে। সেই কমিটির মিটিং এ যদি সরকার না ডাকে তাহলে কমিটি কাজ করবে কেমন করে? তো এইখানেও দেখেন, আমি মনে করি শিক্ষার্থীদের একটা অনেক বড় ভূমিকা আছে, কারণ ওদের জন্য পানির আধার না রেখে যদি আমরা এই পৃথিবী থেকে চলে যাই তাহলে আমরা কেমন বাবা মা হলাম? আমার 70টা ইন্ডাস্ট্রি, কিন্তু আমার বাচ্চা খাওয়ার পানি পায় না, তাহলে আমি কেমন বাবা মা হলাম? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। বনের সীমানা চিহ্নিত আছে কিনা আমি ঠিক জানি না, সীমানা চিহ্নিত না থাকলে 53 বছরে সীমানা চিহ্নিত হয়নি। আমার প্রথম কাজ হবে বনগুলোর সীমানা চিহ্নিত করা, আমার দ্বিতীয় কাজ হবে ডিসি অফিসের সাথে বনের যে দ্বন্দ্ব আছে সেটা মেটানো। আরো অনেক দুঃখ আছে বন বিভাগে, সেগুলো মেটানোর চেষ্টা করছি। আরেকটা হচ্ছে সহ ব্যবস্থাপনা কতটা কার্যকর ওটা দেখা, বনের মধ্যে শিক্ষার্থীদেরকে ইনক্লুড করা। আপনারা লাউয়াছড়া বন আর রমনা পার্কের মধ্যে তো কোনো তফাৎ রাখেন না, যার মন চায় সে ঢুকে যায়, লাউয়াছড়ার ভিতরে গিয়ে পিকনিক করে, এসব কি ধরনের কথা? একটা বন তো পিকনিকের জায়গা না। পার্ক আর বনের মধ্যে আপনাকে তো তফাৎটা রাখতে হবে। বাংলাদেশে যদি নদীর নাব্যতা রাখা সরকারের দায়িত্ব, বা বালু ব্যবসায়ীর দায়িত্ব না। দরকার হলে সরকার ড্রেজিং করে বালু বিক্রি করবে, মানুষের বাড়িঘরও টিকবে, মানুষ কম দামে বালুও পাবে। ওই কয়েকটা দুর্বৃত্তকে আমার তো পোষার দরকার নেই বালু উত্তোলনের নাম করে। তারা আপনাকে দেয় 1 লাখ টাকা, তারা নিজেরা কয় লাখ টাকা কামায়, আর আমার নদী ভাঙন করার দিতে হয়। এখন এই যে ড্রেজিং এর কারণে খোয়াই নদী এরকম করে ভাঙতেছে, বালু ব্যবসায়ীরা দিবে আমাকে টাকা, তাহলে তাকে আমি এই লাইসেন্স দিলাম কেন? তো আমরা চেষ্টা করব বন প্রশাসনে, পরিবেশ প্রশাসনে, পানি প্রশাসনে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে, স্বচ্ছতা নিশ্চিত করতে, সুশাসন নিশ্চিত করতে।